সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত আয়োজন এটিএন বিজনেস অ্যান্ড ফাইন্যান্স থেকে। আমি আছি আপনাদের সাথে করবী জাহান নিতু। আজকে আমরা কথা বলবো প্যাকেটজাত খাদ্য শিল্প নিয়ে। আমরা সবাই চাই নিরাপদ এবং মানসম্মত খাবার, এবং এটি উচ্চ ভ্যাট ট্যাক্সের কারণে এই খাত আজ একটি বড় সংকটের মুখে পড়েছে। ব্যবসায়ীরা হিমশিম খাচ্ছে এবং ভোক্তারা বাড়তি দামে কিনতে বাধ্য হচ্ছেন। আজকের আলোচনায় আমরা এটাই জানবো যে এইটার সমস্যা আসলে কোথায় এবং কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এর সম্ভাব্য সমাধান কি। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে দুজন বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমি আপনাদের সাথে ওনাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন AKM জাবেদ, প্রধান পরিচালন কর্মকর্তা ডেকো ফুডস লিমিটেড, এবং আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর শাকিলা ইয়াসমিন, প্রফেসর IBA, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। প্রথমেই আমি AKM জাবেদ আপনার কাছে জানতে চাবো, প্যাকেটজাত খাদ্য শিল্প আসলে কি এবং এর গুরুত্ব কতখানি, আপনার মতামত শুনব। ইনফ্যাক্ট এখন আসলে প্যাকেটজাত খাদ্য বলতে অ্যাকচুয়ালি এখন সব ধরনের খাবারকে বোঝাচ্ছে। লাইক কমোডিটি যদি বলেন, এখন চাল, ডাল, আটা, ময়দা, সুজি, স্পাইসেস, হোয়াট নট, লাইক এভরিথিং ভেরি ইনটু প্যাকস। আর এটা ছাড়া স্ন্যাক্সের মধ্যে ধরেন আছে নুডলস আছে, চিপস আছে, বিস্কিটস আছে, অনেক রকম ফ্রাইজ আছে। সো প্যাকেটজাত খাদ্য বলতে আসলে এখন বোঝায় অ্যাকচুয়ালি সব ধরনের খাদ্য। এখন আসলে আর লুজ খাবার চলছে, স্টিল ইজ দেয়ার, বাট আই গেস এটা খুব ফাস্ট একটা হায়ার পেসে কনভার্ট হচ্ছে প্যাকড ফুডে। তো প্যাকেটজাত খাদ্য অ্যাকচুয়ালি বলতে এখন সব ধরনের খাদ্যকে বোঝায়। বাংলাদেশে এই শিল্পের বাজার তো অনেক বড়, আমরা জানি, বড় আকারে। এটা অলমোস্ট 12,000 crore। আমি যদি স্ন্যাক্সের কথাটা বলি, এটা অলমোস্ট 12,000 crore, এবং যেখানে অলমোস্ট 10 to 12% এটার গ্রোথ আছে। এবং এই শিল্পের মধ্যে দুটো ভাগ আছে। একটা লাইক আমরা যেটা বলছিলাম যে প্যাকেটজাত খাদ্য, একটা হচ্ছে লাইক লুজ। তো এইটার 12,000 crore মধ্যে 65% অলমোস্ট ইজ লাইক এখন প্যাকেটজাত খাদ্য, আর 35% স্টিল ইজ লুজ ফুড। লাইক ধরেন খোলা বাজারে যেগুলো বিস্কুট পাওয়া যায় কিংবা নন ব্র্যান্ডেড যেগুলো পাওয়া যায় সেরকমকে বোঝায় আর কি। যে মানসম্মত এবং গুণগত মান নিয়ে যদি আমরা আপনার কাছে জানতে চাই, আপনি কি বলবেন? আউটসে এখন আসলে ধরেন যারা প্যাকেটজাত খাদ্য বানাচ্ছে সবাই কিন্তু তাদের সাধ্যমতো চেষ্টা করে এটার কোয়ালিটি মেনটেন করার জন্য, বিকজ ইটস ফুড। অ্যান্ড when you market food you have an additional responsibility, মানে এটার মধ্যে একটা জীবন মরণের বিষয় জড়িত। সেই জন্য সবাই আসলে এক্সট্রা প্রিকশন এটা মেনটেন করে। আর এই জন্য আপনি দেখবেন যে রাস্তাঘাটে কিন্তু এখন আগে যেমন ধরেন সিঙ্গারা সমোসা বিক্রি হতো, এটা অনেক কমে গেছে। পিপুল আর টেকিং নাও প্যাকড ফুড। ধরেন হয়তো আপনি ঢাকার বাইরে অনেক লোকাল ব্র্যান্ড বা রিজনাল ব্র্যান্ড কিংবা উইডসে নন ব্র্যান্ডেড দেখবেন বিস্কুট চানাচুর পাওয়া যাচ্ছে, কিন্তু মানুষ ওটা খাচ্ছে, ওই লুজ সিঙ্গারা সমোসাটা খাচ্ছে না। আর বড় একটা অংশ কিন্তু এখন মানুষজন চলে গেছে ব্র্যান্ডেড প্যাকেট ফুড। লাইক ধরেন আমাদের মতন যারা কোম্পানি আছে যারা এই ধরনের প্রোডাক্ট মার্কেটিং করছে, মোস্টলি মানুষজন এখন এটার দিকে ঝুঁকে যাচ্ছে। অ্যান্ড দ্যাটস বেসিক্যালি ফর মানে হেলথ রিজন। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর শাকিলা ইয়াসমিন, আপনার কাছে জানতে চাবো যে এই বর্তমানে প্যাকেটজাত খাদ্য কত শতাংশ ভ্যাট আরোপ করে থাকে, এবং অন্যান্য দেশের সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি তাহলে এই প্যাকেটজাত খাদ্যের ভ্যাটের হার কত, আমরা আমাদের দেশের সাথে তুলনামূলকভাবে আপনি কীরকম এটাকে বিশ্লেষণ করবেন আমাদেরকে? শুধু যদি ভ্যাট ধরেন, মানে যখন ফাইনাল কনজিউমারের কাছে যাচ্ছে তখন ভ্যাট কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যাট যেটা 15% সেটাই, কিন্তু ভ্যাটটা বেড়ে যাচ্ছে যে প্রত্যেক ধাপে ধাপে কাঁচামাল থেকে প্যাকেজিং, যেগুলো ইম্পোর্টেড ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, প্রিজারভেটিভ, প্রত্যেকটা জায়গায় ভ্যাট দিতে হচ্ছে। তো এই সবগুলো যখন যোগ করছি তখন আসলে টোটাল ভ্যাটের পরিমাণটা বেড়ে যাচ্ছে। এবং ভ্যাটের পাশাপাশি আছে সাপ্লিমেন্ট ডিউটি, এক্সাইজ ডিউটি, কাস্টমসের জন্য পে করতে হচ্ছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে আমার কাঁচামাল যেগুলো, সেগুলোর যা দাম, যা খরচ, তার থেকে ট্যাক্স প্রায় অনেক ক্ষেত্রে 30% হয়ে যায় সবগুলো মিলিয়ে, ভ্যাট, সাপ্লিমেন্ট ডিউটি এসব মিলিয়ে। কিছু কিছু ক্ষেত্রে হয়তো 15% থাকে বা 20%। সো এটা এক এক ধরনের কাঁচামালের জন্য এক এক রকম, কিন্তু ফাইনাল প্রোডাক্টে ভ্যাট আসলে 15%ই।
তবে এখানে একটা সুবিধা যারা এগুলি তৈরি করছেন, প্রক্রিয়াজাত করছেন, তারা পেতে পারেন। সেটা হলো যেই ভ্যাটটা দিয়ে ওনারা নিয়ে আসছেন কাঁচামালগুলো, সেই ভ্যাটটা কিন্তু ওনারা রেয়াতে ক্লেম করতে পারেন। যখন ওনারা ফাইনাল প্রোডাক্টটা, যে ফর এক্সাম্পল ওনারা যদি 300 টাকার কোনো 300 টাকা কাঁচামালের পিছনে খরচ হচ্ছে, তাতে যদি 15% ভ্যাট অলরেডি দিয়ে থাকেন, তারপরে এটা যখন ওনারা ফাইনাল প্রোডাক্ট হিসেবে হয়তো 350 টাকায় বিক্রি করছেন, সেই 350 টাকার ভিতরেও কিন্তু 15% ভ্যাট আছে। তো এই ভ্যাটটা 350 টাকায় যে ভ্যাটটা, দ্যাট ইজ ওইটা আগের ভ্যাটের তুলনায় একটু বেশি। সো আগে একটা ভ্যাট যেহেতু ওনারা দিয়েছেন, এই ভ্যাটটা কর রেয়াত ওনারা নিতে পারেন। তবে এটার একটা সময় আছে, যে যেই সময় এই ভ্যাটটা কালেকশন হবে তার 2 মাস না 3 মাসের মধ্যে এটা এই রেয়াতটা নিতে হয়। তো এই সুযোগটা কিন্তু আছে। জি, ধন্যবাদ আপনাকে। AKM জাবেদ, আপনার কাছে জানতে চাবো এই একই বিষয়ে, ভ্যাটের প্রসঙ্গে আমি আপনার কাছে জানতে চাবো যে উচ্চ ভ্যাট কি ভোক্তার জন্য আসলে ন্যায্য কিনা, আপনি কি মনে করেন? ভ্যাট হ্যাজ টু বি দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট দিস, বাট এটা আসলে অ্যাফোর্ডেবল হতে হবে। লেটস সে ধরেন যেটা মিসেস শাকিলা বললেন যে ভ্যাট আছে, এবং আমি আপনি যদি একটু ফিগার শেয়ার করি, যে ধরেন আমরা যেসব র ম্যাটেরিয়ালগুলো ইম্পোর্ট করি, ইটস এন্টায়ারলি ইম্পোর্ট বেস। বাংলাদেশে কিন্তু গম সেভাবে হয় না, চিনি আগে হতো, এখন হচ্ছে না, তেল হচ্ছে না, ফ্লেভার আমাদের এখানে হয় না, আমাদের রেজিন আমরা ইম্পোর্ট করতে হয়, আমাদের শিঙ্ক র্যাপিংয়ের জন্য যেটা ম্যাটেরিয়াল সেটা ইম্পোর্ট করতে হয়, কার্টুনের জন্য ম্যাটেরিয়াল ইম্পোর্ট করতে হয়, এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। এবং দেখেন যে লেটস সে ফ্লাওয়ারের ক্ষেত্রে দেয়ার ইজ এ ডিউটি অফ 10% অ্যাদার দেন ভ্যাট। আপনার আমি যদি সুগার বলি, দেয়ার ইজ অলমোস্ট 25% ডিউটি। আমি যদি অয়েল বলি 22%। আমি যদি ফ্লেভার বলি, ইট স্টার্টস ফ্রম 40% to 60%, ইটস ভেরি হাই। আমি যদি রেজিনের কথা বলি, যেটা আমাদের ট্রেড জন্য লাগে, সেখানে ধরেন রয়েছে অলমোস্ট 32%। আমি যদি শ্রিঙ্ক র্যাপিংয়ের জন্য বলি, সেখানে আছে অলমোস্ট 27%। এবং আমরা যেটা কার্টুন বানাই, সেইটার র ম্যাটেরিয়ালের ডিউটি হচ্ছে 63%। সো তাহলে আমার একটা প্রোডাক্ট বানাতে যে ম্যাটেরিয়াল লাগছে, এন্টারলি ইম্পোর্টেড, অ্যান্ড দিস আর অল ইম্পোজড উইথ হাই ডিউটিস আদার দেন ভ্যাটস। তো এই যে একটা কস্টের ইম্প্যাক্ট আছে, এটার জন্য আসলে এটার কস্টটা অনেক বেড়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে। আর ভ্যাট থাকতে হবে, বাট লাইক হোয়াট আই এম সেইং ইজ ইট হ্যাজ টু বি অ্যাফোর্ডেবল ফর দ্য কনজিউমার। আমাদের দেশের বাইরে, যেটা মিস্টার শাকিলা বললেন, যে দেশের বাইরে ভ্যাট আছে, কিন্তু ওখানকার ভ্যাটটা কিন্তু, যেমন দেখছে দুবাই, ওখানে কিন্তু ভ্যাট 5%, এখন আগে ছিল না, এখন 5%। অন্য সব দেশে কিন্তু, যেসব দেশগুলো একটু লেটসে ডেভেলপড কান্ট্রি, সেখানে হাই ভ্যাট অ্যাপ্লিকেবল, বিকজ ওখানকার ইনকাম পার ক্যাপিটা ইজ ভেরি হাই, দে ক্যান অ্যাফোর্ড দ্যাট। বাট ডেভেলপিং কান্ট্রি কিংবা লিস্ট ডেভেলপ কান্ট্রি যেগুলো আছে, LDC, এসব দেশের কিন্তু ভ্যাট কম রেখেছে বা ডিউটি কম রেখেছে, যেন এটা জেনারেল কনজিউমারের জন্য অ্যাফোর্ডেবল হয়। তো আমাদের এখানে যদি ভ্যাটটাকে, আমার সেশন হচ্ছে, যদি ভ্যাটটাকে অ্যাফোর্ডেবল করা যায়, let's say not making it flat 15%. আপনি যে প্রোডাক্টটা ধরেন লেটস সে $100 যেটা প্রোডাক্ট, সেখানে আপনি হায়ার ভ্যাট ইম্পোজ করতে পারেন, যেটা কনজিউমার অ্যাফোর্ড করতে পারবে। যেটার প্রাইস ধরেন 50 টাকা, সেখানে আপনি ভ্যাটটা 10% করেন, যেন কনজিউমার অ্যাফোর্ড করতে পারে। যেটার প্রাইস 5 টাকা, 5 টাকা, লেটস সে 10 টাকা, সেখানে আপনি ভ্যাটটাকে 5% করেন। আপনি পোর্টফোলিওতে কিন্তু ভ্যাট কম পাবে না গভর্নমেন্ট, কিন্তু এটা হল স্প্রেডেড টু লাইক অ্যান অ্যাফোর্ডেবল রেঞ্জেস। এইটা যদি করা যায়, আই গেস, আর এটার জন্য আসলে কনজিউমারের জন্য এটা ইটস এ বার্ডেন আউটসে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর শাকিলা ইয়াসমিন, আপনার কাছে জানতে চাবো, নিম্ন আয়ের মানুষ কি এসব খাবার থেকে বঞ্চিত থাকতে পারবে কিনা, যেখানে বেশি ভ্যাট ধার্য করা হয়? আপনি কি বলে মনে করেন? অ্যাকচুয়ালি যে কস্ট যেটা বাড়ছে, জি, এই কস্টটার বেশিটাই কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে প্রডিউসার। সো প্রাইসে গিয়ে কিন্তু এটার ইম্প্যাক্টটা ওইভাবে পড়ছে না, আমি বলবো। হ্যাঁ, কিছু চেঞ্জ হচ্ছে, কিছু কিছু ব্র্যান্ডের ক্ষেত্রে আমি দেখি যে হয়তো চিপসের প্যাকেট প্রাইস ঠিক আছে, কিন্তু চিপসের পরিমাণ কমে গেছে। ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, সেটাও প্রাইস একই আছে, পরিমাণ কমে গেছে, এই জিনিসটা হয়েছে। এবং এটার কনজামশন কিন্তু নিম্ন মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষের ভিতরে বেশি, আমি বলবো। কারণ বাংলাদেশে এখন যেটা হয়েছে, মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত, আমরা এই শ্রেণীটা অনেক বেশি স্বাস্থ্য সচেতন, এবং ওনারা এই ধরনের সফট ড্রিঙ্কস বা এরকম মানে
প্যাকেটজাত খাবার খাওয়ার থেকে ওনাদের অ্যাফোর্ডেবিলিটিতে আসলে ফ্রেশ খাবার ওনারা বেশি অ্যাফোর্ড করতে পারেন। কারণ ফ্রেশ খাবারের জন্য যে প্রসেস, যে টাইম দিতে হয়, যে খরচ করতে হয়, সেটা ওনারা অ্যাফোর্ড করতে পারেন এবং সেই কারণে ওটাকে বেশি স্বাস্থ্যগত দিক থেকে গুণগত মান বেশি মনে করে ওনারা ওই দিকে বেশি করেন। সো নিম্ন আয়ের মানুষের কিন্তু, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত, তারাই কিন্তু প্যাকেটজাত ফুডটা বেশি খাচ্ছে এবং এটা শুধু বাংলাদেশের সিনারিও না, এটা সারা পৃথিবীতেই তাই। প্যাকেটজাত খাদ্যের প্রথম ভোক্তা হলো নিম্ন মধ্যবিত্ত মানুষ, কারণ এটার খরচ কম পড়ে। আচ্ছা, হ্যাঁ, যে কোনো ফ্রেশ প্রডিউস এটাকে প্রসেস করে এটাকে খাবার টেবিলে পর্যন্ত পৌঁছাতে যে খরচ, যে সময় লাগে, সেটা নিম্ন আয়ের মানুষ দিতে পারে না, তারা অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, তারা অ্যাফোর্ড করতে পারে না। সো উচ্চ ভ্যাট হওয়ার পরেও এখানে যারা ব্যবসায়ী, তাদের লাভ কিছুটা কমছে এবং কিছু বার্ডেন ভোক্তার উপরে যাচ্ছে অবশ্যই, তবে অনেক বেশি না। এখনও ভোক্তারা, নিম্ন আয়ের ভোক্তারা এখনও এই সব খাবার তারা কিনছেন। এটার ভ্যাটের ইফেক্টটা প্রাইসে সরাসরি মানে প্রপোর্শনেটলি পড়েনি, জি, অল্প পড়েছে। সেই কারণে নিম্ন আয়ের ভোক্তারা এখনও এটা অ্যাফোর্ড করতে পারছে। জি, তবে এটা যদি কন্টিনিউ করে, কারণ যখন আমার যে বাজারজাত যারা করছেন তাদের প্রফিট মার্জিন যদি কমতেই থাকে, ওনাদেরও তো সাস্টেইন করতে হবে। সেই সাস্টেনেবিলিটির জায়গাটা না দিলে একটা সময় গিয়ে প্রাইস বাড়বেই। তখন তো ওনারা আর সোসাইটিকে সার্ভ করার জন্য ওনারা প্রাইস লোয়ার রাখতে পারবেন না। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো যে দাম বাড়ানোর জন্য কি মানুষের খাদ্যাভ্যাসের কোনো পরিবর্তন এসেছে এবং ভ্যাটের কারণে কি ভেজাল খাবারের প্রতি মানুষের চাহিদা বাড়ছে নাকি কমছে, আপনি কি মনে করেন? না, লাইক আপনার দুটো কোশ্চেন আছে এখানে। আপনি প্রথমটা বলেছেন যে ভ্যাটের কারণে কনজাম্পশন কমছে কিনা। জি, I would say I would a little bit differ from ডক্টর শাকিলা, যে কিছুটা কিন্তু কমছে। কারণ ধরেন আমরা যারা ফুড ম্যানুফ্যাকচারার অ্যান্ড মার্কেটিয়ার, তারা কিন্তু এটাকে মানে ইন সাম সেন্স উই টেক ইট অ্যাজ এ ফিলান্থ্রপিক জব। যেহেতু আমাদের আসলে একেবারে অ্যাট্রাকটিভ প্রফিট নেই, লাইক শি ওয়াজ সেইং যে উই নিড টু সার্ভাইভ অ্যাজ ওয়েল, উই নিড টু সাস্টেইন অ্যাজ ওয়েল। সো ফর উইচ যে অ্যাট্রাকটিভ প্রফিটটা দরকার সেটা আমাদের নেই, যেহেতু ডিউটি ইজ হাই অ্যান্ড উই ক্যানট ইম্পোজ দ্যাট হায়ার দ্য হোল ডিউটি টু দ্য কনজিউমার। তাহলে এটা ওদের কনজাম্পশন কমে গিয়ে মার্কেটটা ছোটো হয়ে যাবে। তো এটা তো প্রাইস ধরেন ফিউচারে ইউ ক্যান অলসো অ্যাডজাস্ট, ডিউটি বাড়লে কমলে, গ্লোবাল মার্কেটে কিন্তু প্রাইস বাড়লে কমলে ডিউটি অ্যাডজাস্ট করে। সেটা হয়তো হলে ফিউচারে প্রাইস কমতে পারে ডিউটির কারণে। সেটা মাথায় রেখে কিন্তু আমরা প্রাইসটা সেভাবে বাড়াই না, অ্যান্ড আমরা এই পুরো ডিউটি যে ইম্পোজ সেটা কিন্তু আমরা কনজিউমারকে দেই না। সো ভ্যাটের কারণে যে কনজাম্পশনটা কমেছে, কিন্তু মানে যেইভাবে কমা উচিত ছিল সেভাবে কমেনি, প্রপোর্শনেটলি কমেনি, ডিসপ্রপোর্শনেটলি কমেছে। আর যেটা আপনি বলছেন যে এটার কারণে মানুষজন ওদিকে যাচ্ছে কিনা, নো, আই উড নট সে দিস, যে ভ্যাটের কারণে মানুষজন একটা স্বাস্থ্যকর খাবার থুয়ে এখন অস্বাস্থ্যকর ওই সিঙ্গারা সমুচে ফেরত যাচ্ছে, ইটস নট হ্যাপেনিং। বিকজ লাইক এ সেই যে এই ইন্ডাস্ট্রি কিন্তু এখনও ইজ এনজয়িং ডাবল ডিজিট গ্রোথ। তো এটা হতো না, বা এটা যদি ওই তারা শিফট করে যেত এই ইন্ডাস্ট্রি থেকে অন্য ইন্ডাস্ট্রিতে, সেটা হচ্ছে না। স্টিল দে আর লাইক স্ট্রাগলিং, বাট দে আর হ্যাঙ্গিং অন উইথ দিস প্রাইস আর উইথ দিস ক্যাটাগরি। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর শাকিলা ইয়াসমিন, আপনার কাছে জানতে চাবো যে দীর্ঘমেয়াদে কি জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে পড়ছে কিনা? আমরা দেখি অনেক খাবারে দীর্ঘ একটি মেয়াদ দেওয়া থাকে, যে এত থেকে এত দিন পর্যন্ত, তো সেটার জন্য স্বাস্থ্য ঝুঁকি কতটুকু বলে আপনি মনে করেন? মেয়াদের মধ্যে খাবার খেলে তো স্বাস্থ্য ঝুঁকি থাকার কথা না। তবে এখানে প্রশ্ন থেকে যায় যে আমাদের বিএসটিআই যে সার্টিফিকেশন দিচ্ছে সেটা কতটুকু গ্রহণযোগ্যতা আছে সেটার, তার মধ্যে এবং এটার মধ্যে আসলে ট্রান্সপারেন্সি কতটুকু আছে, এবং নকল কোনো প্রোডাক্ট বাজারজাত হচ্ছে কিনা। একই ব্র্যান্ডের নকল প্রোডাক্টও তো মার্কেটে আছে। সো নকল যদি হয়, জিঞ্জিরার তৈরি জিঞ্জিরা বা কোনো পুরান ঢাকার, মানে সাধারণত নকলগুলো এইসব জায়গাতেই হয়, সেই জন্য এই নামগুলো চলে আসছে আমার কাছে। সো এরকম প্রোডাক্ট যদি হয়, অন্য নামে বিক্রি হচ্ছে, বা মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট কিন্তু
ওই জায়গাটা চেঞ্জ করে কোনো যদি অসৎ ব্যবসায়ী বিক্রি করে থাকেন এবং সেটা যদি ভোক্তা গ্রহণ করে তাহলেই খাদ্যের ঝুঁকি থাকতে পারে। কিন্তু যদি সাপ্লাই চেইনের ট্রান্সপারেন্সিটা ঠিক থাকে এবং এই যে আমরা যে কোয়ালিটি কন্ট্রোলের যে বেঞ্চমার্কগুলো দিচ্ছি সেগুলো যদি ফলো করা হয় তাহলে স্বাস্থ্য ঝুঁকি থাকার কথা না। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো, কর্মসংস্থান কতটা হুমকির মুখে পড়ে এই ভ্যাটের কারণে বা ভ্যাট ট্যাক্সের কারণে? I would say it has some indirect impact. Like ধরেন যখন আমাদের ডিউটির কারণে আমাদের যখন প্রফিটেবিলিটি কমতে থাকে তখন কিন্তু উই ট্রাই টু বি, আমরা ওই প্রফিটটাকে যে কোনোভাবে ম্যানেজ করতে চাই। তো হোয়াট আর দ্য ওয়েজ, আমরা তো কোয়ালিটিতে কম্প্রোমাইজ করতে পারবো না, যেহেতু এটা ফুড। কোথায় করতে হবে? এফিসিয়েন্সি এনহ্যান্স করতে হবে। সেটা করতে গেলে আমরা অটোমেশনে যাই, আমরা সেখানে আরও বেশি এফিসিয়েন্সি দিয়ে হয়তো আমরা হেডকাউন্ট কমিয়ে ফেলি। তো যখনই আমি অটোমেশন করছি মানুষ কমছে, আমি হেডকাউন্ট এফিসিয়েন্সি বাড়িয়ে হেডকাউন্ট কমাচ্ছি, মানুষ কমছে। সো আলটিমেটলি এটা কিন্তু ধরেন ইন এ ওয়ে, এবং আমি ধরেন আগে হয়তো আমার একটা প্রোডাক্টের জন্য আমার হয়তো 500 সেলস ফোর্স ছিল, সেটাকে আমি আরও এফিসিয়েন্সি এনহ্যান্স করে সেটাকে আমি 400-এ নামিয়ে নিয়ে আসছি। সো আলটিমেটলি মানে দিস ভ্যাট অর ডিউটি which hits the profit, it has an indirect impact on the employment. আমরা তো কমিয়ে ফেলছি, তো মানুষজন তো বেকার হচ্ছে। সো এবং আমাদের দেশে যে লাইক মানে পার হেড উই কনসিডার 5% ইন এ ফ্যামিলি। তো একজন এফেক্টেড হওয়া মানে কিন্তু 5 জন এফেক্টেড হওয়া। সো ইনফ্যাক্ট একটা ইনডিরেক্ট ইম্প্যাক্ট আছে আনএমপ্লয়মেন্ট। যারা নতুন উদ্যোক্তারা, যারা নতুন ব্যবসায়ী চিন্তা ভাবনা করছে যে ব্যবসা করবে, তাদের জন্য কতটুকু এফেক্টেড এই ভ্যাট? না, ইনফ্যাক্ট এটা তো সবার জন্য একই রকম, সবার জন্য একই রকম। আই এম শিওর, বাট হোয়াট আই সে যে নতুন যারা আসবে দে উড ফেস মোর চ্যালেঞ্জ দ্যান হোয়াট উই আর ফেসিং নাও। আমরা যেহেতু পুরনো, আমরা এটার সঙ্গে অ্যাডপ্টেড হয়ে গেছি, অ্যান্ড আমরা উই হ্যাভ ডেভেলপ সাম এফিসিয়েন্সি অ্যান্ড স্মার্টনেস। সো যার ধরুন যেটা আমরা অ্যাফোর্ড করতে পারছি, সাস্টেন করতে পারছি, উইচ উইল নট বি অ্যাজ ইজি ফর দেম অ্যাজ উই আর। তো এটা হবে না, ওইটা শুরুর দিকে তারা কিছু চ্যালেঞ্জ ফেস করবে আর কি, বাট আই এম শিওর যে ইন কোর্স অফ টাইম দে উইল অলসো অ্যাচিভ দিস এফিসিয়েন্সি। জি, ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাবো, খাদ্য শিল্প সংকটে পড়লে কৃষক ও কাঁচামাল উৎপাদকের কি হতে পারে বলে আপনি মনে করেন? কৃষক এবং কাঁচামাল উৎপাদক তো আসলে এখনো মানে সংকট নেই খাদ্য শিল্প সেইভাবে, কিন্তু এখনও তারা কিন্তু যথেষ্ট প্রাইস পান না, যেই প্রাইস পাওয়ার কথা সে প্রাইস পান না, কারণ মধ্যস্বত্বভোগীরাই বেশিরভাগ প্রাইসটা নিয়ে যাচ্ছেন। আর খাদ্য শিল্প যদি ঝুঁকির মুখে পড়ে তাহলে অবশ্যই ওনাদের অবস্থা আরও খারাপ হবে। এখন এটার সলিউশন হলো আসলে আমাদের সাপ্লাই চেইনটা, সেটার ইনফ্রাস্ট্রাকচারটা আরও বেটার করা। যে আমার যে ভোক্তা, আমার যে কৃষক হয়তো সরিষা উৎপাদন করে, তার সরিষাটা সে কোথায় রাখবে, কিংবা যে কৃষক আলু উৎপাদন করছে সেই আলুর কোল্ড স্টোরেজের টেম্পারেচার ঠিক আছে কিনা, সেটা পরিবহন করার সময় অতিরিক্ত সময় লাগছে কিনা, ভেজিটেবলের ক্ষেত্রে আরও বেশি। আর বাজারজাত প্যাকেটজাত খাবারের মধ্যে একটা বড় অংশ এবং পুষ্টির জায়গা হলো কিন্তু ডেইরি। হ্যাঁ, আমাদের ডেইরি সাপ্লাই চেইন বলতে আসলে কিছু নাই, ট্রুলি স্পিকিং। যেই কোম্পানিগুলো ডেইরি প্রোডাক্ট তৈরি করছে তাদের নিজেদের মতন করে করছে, কিন্তু ন্যাশনাল লেভেলে ডেইরি সাপ্লাই চেইন ওইভাবে নাই। আর ডেইরি পারচেজিংয়েরও বোর্ড থাকে অন্যান্য দেশে, কিন্তু আমাদের দেশে এটাও নাই। সো আমাদের সেই কারণে আমরা কিন্তু একটা পুষ্টির জায়গা হারাচ্ছি। আমাদের যত প্যাকেটজাত খাবার এখন বাজারজাত হচ্ছে বেশিরভাগ হলো কার্বোহাইড্রেটে ভরা মোস্টলি, কিন্তু সেই কারণে আমার কিন্তু ভোক্তারা আসলে পুষ্টি সেই হিসেবে পাচ্ছে না। কার্বোহাইড্রেট খাচ্ছি, পেট ভরছে, হ্যাঁ, কিন্তু পুষ্টি পাচ্ছে না। সো আমার যদি ডেইরি সাপ্লাই চেইন ঠিক হতো, ডেইরি প্রোডাক্টের মার্কেটটা আরও বড় হতো, আমার রেডি টু ইট মিল মানে মিট এবং মিট রিলেটেড যেটা রেডি টু ইট, আমি জাস্ট প্যাকেট নিয়ে আসবো, টেবিলে ওপেন করবো, জাস্ট গরম করে খেয়ে ফেলবো, সেই মার্কেট কিন্তু এখনও গ্রো করেনি। আমাদের মেইনলি গ্রো করেছে স্ন্যাক্স আইটেম, বিস্কিট, চানাচুর, কেকস, ওয়েফার, এই ধরনের জিনিসগুলো এবং কিছু ড্রিঙ্কস। ফ্রেশ ফ্রুট জুস
একেবারে কম প্রিজারভেটিভ দিয়ে, সেটাও সেই মার্কেটও কিন্তু আমরা গ্রো করতে পারছি না, কারণ আমার সাপ্লাই চেনে প্রবলেম। আমার ফার্মারের কাছ থেকে আমার ফ্যাক্টরি পর্যন্ত আসতে আসতে মোর দ্যান 50% প্রোডাক্ট নষ্ট হয়ে যাচ্ছে প্রডিউসেস। ধন্যবাদ আপনাকে। একেম জাবেদ, আপনার কাছে আমি জানতে চাবো, এই প্যাকেটজাত খাদ্য শিল্প সংকটে পড়লে দেশের অর্থনীতিতে কেমন প্রভাব পড়বে? What I was saying in my last point, যে এটা আসলে এটার সঙ্গে অলমোস্ট 700,000 মানে 7 লাখ লোক সরাসরি ডিরেক্টলি জড়িত। তো 7 লাখ লোক বলতে কিন্তু অলমোস্ট ইন মোস্ট অফ দ্য কেসেসে 7 লাখ ফ্যামিলি। জি। So multiplied by 5. So you understand the impact of this issue. Almost 3.5 থেকে 3.5 কোটি, which is almost 15% of the total population will be affected. Because এই ইন্ডাস্ট্রি আসলে অনেক বড় হচ্ছে, বড় ইন্ডাস্ট্রি আছে, অলরেডি গ্রো করছে। সো এখানে এটার একটা অনেক বড় ইম্প্যাক্ট হবে। এবং এইটার যে শুধুমাত্র ধরেন যারা ম্যানুফ্যাকচারিংয়ে জড়িত তারাই পপুলেশন, তারা এটা তো একটা ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ আছে। এটার সঙ্গে ধরেন ট্রান্সপোর্ট কোম্পানি আছে, এটার সঙ্গে ধরেন রিটেলার চ্যানেল পার্টনার আছে, এটার সঙ্গে রিটেলার আছে। এটার ব্যাকওয়ার্ড লিঙ্কেজে লাইক হোয়াট ডক্টর শাকিল ওয়াজ সেইং, যে এটার সঙ্গে কোনো ক্ষেত্রে সাপ্লায়ার্স আছে, কোনো ক্ষেত্রে ম্যানুফ্যাকচারার আছে। সো ইফ আই কনসিডার দ্য হোল ভ্যালু চেন, ইট উইল বি এ বিগ নাম্বার অফ পপুলেশন হু উইল বি অ্যাফেক্টেড। জি, এই শিল্পের অবনতির ফলে যদি অবনতিতে চলে যায় এই শিল্প, আমাদের এই খাদ্য শিল্প, প্যাকেটজাত খাদ্য শিল্প, তাহলে আমদানি নির্ভরতা বাড়বে কিনা? আউটসে যে ধরেন এখন আসলে যেটা হয়েছে যে লাইক হোয়াট ডক্টর শাকিল ওয়াজ সেইং, যে এইটার কনজিউমারের কিন্তু প্রোফাইলটার মেজর পোর্শনটা হচ্ছে লাইক মিড, লাইক পপুলার অ্যান্ড দ্য বড় ম্যাস সেগমেন্ট। তো ওরা কিন্তু ধরেন ইম্পোর্টেড, আমাদের দেশে এটা ইম্পোর্টেড, আগে বিস্কুট আগে হতো, এখন ইম্পোর্টেড হচ্ছে, কিন্তু কমে গেছে যেহেতু লোকালি ম্যানুফ্যাকচার হচ্ছে। অ্যান্ড আমাদের দেশের বাইরে কিন্তু এরকম 5 টাকা 10 টাকার বিস্কুট 15-20 টাকার অ্যাভেলেবেল নেই, যেটা ইম্পোর্টেড আমরা ইম্পোর্ট করে এনে প্রাইস ওয়াইজ ফিজিবল করে, ভায়াবল করে আমরা সাপ্লাই করবো, কেটার করবো, দ্যার ইজ নট সাচ চান্স। এটা হলে কিছুটা প্রিমিয়াম সেগমেন্টে হতে পারে, কিন্তু এই লোকাল যেই ডিম্যান্ডটা আছে, যেটা এখনকার আমাদের মতো ইন্ডাস্ট্রি যারা মিট করছে, এটা ইম্পোর্ট করে মিট করা নট পসিবল। অ্যান্ড ইন দ্যাট কেস একটা বড় ভ্যাকুয়াম তৈরি হবে প্রোডাক্টের ক্ষেত্রে। এবং আমি একটা ডেটা আপনাকে দেই, রিসেন্টলি বটম সেগমেন্ট লাইক ম্যাস সেগমেন্টের মধ্যে অলমোস্ট 87.5% সকালে কিন্তু তারা ব্রেকফাস্ট করে না, তারা একটা 5 টাকার প্যাকেট 10 টাকার প্যাকেট বিস্কুট খেয়ে পানি খেয়ে ফেলে। জি। সো রিজন বিং যে এই ধরেন তার সকালে ব্রেকফাস্ট করতে যেই মেটেরিয়ালটা দরকার, যে অ্যারেঞ্জমেন্ট দরকার, যে টাইম দরকার, পুটিং অল টুগেদার হুইচ উইল বি মোর এক্সপেন্সিভ দেন 5 টাকা or 10 টাকা। সো ফর দেম এই 5 বা 10 টাকার বিস্কুট ইজ আ বেটার সলিউশন, রাদার কস্ট ইফেক্টিভ সলিউশন। তো যার ধরুন এইটা ইটস অ্যাকচুয়ালি বিকামিং লাইফস্টাইল, নট জাস্ট ফুড আইটেম, ইটস বিকামিং লাইফস্টাইল। অনেকে কিন্তু সাজেস্ট করে থাকে যে আমরা দেশীয় পণ্য না নিয়ে বিদেশি পণ্য নেই, যেগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়েছে ওগুলোর হয়তো গুণগত মান সম্মত আরও ভালো। তো এই ক্ষেত্রে আপনি কি বলবেন? না, আই উড সে ইটস জাস্ট এ পারসেপশন, জাস্ট এ পারসেপশন। আমরা ধরেন এখন যে ধরনের মেশিনারিজে আমরা প্রোডাক্ট বানাই, দিস আর গ্লোবাল ব্র্যান্ডস। আমি এখানে যেই মেশিনে বিস্কুট বানাচ্ছি, ইটালিতে একই মেশিনে বিস্কুট বানাচ্ছে, সেম ব্র্যান্ডের মেশিন। রাদার মাই ক্যাপাসিটি ইজ ইভেন হায়ার, রাদার মাই মডেল ইজ ইভেন মডার্ন। আমার দেশে যেসব আমরা ব্র্যান্ডের মেশিনে বিস্কুট বানাচ্ছি, এগুলো কিন্তু দেশের সব বাইরের ব্র্যান্ড এবং বাইরের চেয়ে মডার্ন। তো ইন টার্মস অফ কোয়ালিটি উই আর নো লেস দ্যান দ্য ইম্পোর্টেড প্রোডাক্ট। রাদার কোনো কেসেসে আমরা দেখি যে ইম্পোর্টেড প্রোডাক্ট হচ্ছে কোনগুলো, যেগুলো ধরেন লো কোয়ালিটি উইথ লোয়ার প্রাইস, so that the importer can make some money and cater in the market, which is not even close to us in terms of quality. তো এটা একেবারেই একটা রং পারসেপশন, আই উড সে। জি, ধন্যবাদ আপনাকে। ডক্টর শাকিলা ইয়াসমিন, আপনার কাছে আমি একটু জানতে চাবো, সরকার ভ্যাট কমালে এই শিল্প কতটুকু টিকে থাকতে পারবে বলে আপনি মনে করেন, এবং এই ভ্যাট কমানোর পাশাপাশি আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ভ্যাট কমলে শিল্পের তো লাভ বাড়বে অবশ্যই, এবং ভোক্তাদেরও সুবিধা হবে, কারণ ভোক্তাদের উপরে যতটুকু প্রপোর্শনই যাক, কিছু তো যাচ্ছে, সেই কারণে ভোক্তারা একটু কম প্রাইসে এই খাবারগুলো খেতে পারবে, এবং উদ্যোক্তা যারা আছে তাদের প্রফিটও বাড়বে।
সো আমার এমপ্লয়মেন্টও ভালো হবে। তবে ভ্যাট শুধু কমানো না, আরও অন্যান্য যে ডিউটিসগুলো আছে, অন্যান্য ইনডিরেক্ট ট্যাক্সগুলো যেগুলো আছে, সেগুলোতেও আসলে একটা ডিফারেন্সিয়াল সিস্টেম, ডিফারেন্সিয়াল ট্যাক্স চালু করতে পারে সরকার। সরকারের রেভিনিউয়ের কিন্তু 40% হলো এই ভ্যাট। সো সরকার এটার উপরে ডিপেন্ডেন্ট। তো এটা একেবারে সব গড়পড়তা সবার জন্য কমিয়ে দিলে আবার সরকারের বাজেট কভার করার জন্য আবার ডেফিসিট হবে, আরও বেশি ডেফিসিট হবে, অলরেডি ডেফিসিট, আরও বেশি ডেফিসিট হবে। সো সেটাকে ডিফারেন্সিয়াল যদি করা হয়, যেমন যেগুলি আসলে কমোডিটি টাইপ থিংস, ফর এক্সাম্পল আমাদের আটা, ময়দা, চিনি, তেল, এটা প্রতিটা মানুষ খাচ্ছে, এগুলিতে ভ্যাট কমালে আলটিমেটলি দেখা যাবে যে আমার ফাইনাল প্রোডাক্টেও ভ্যাট, টোটালে কস্ট কমে আসছে। আর যেগুলি লাক্সারি আইটেম, যেমন বলছি যে আমরা একটা সেগমেন্ট আছে যারা ইম্পোর্টেড ফুডস খাচ্ছে, ইম্পোর্টেড বিস্কিট, ইম্পোর্টেড স্ন্যাক্স, ইম্পোর্টেড ড্রাইড ফ্রুটস, সো সেইখানে ভ্যাট থাকুক, সেখানে একটু বেশিই থাকুক, তাতে সমস্যা নেই। দেখ ওই সেগমেন্ট, আমার পপুলেশনের ওই সেগমেন্ট সেটা অ্যাবজর্ব করতে পারবে। বাট সবার জন্য একই ভ্যাট, সবার জন্য একই রেট চার্জ করা, এটা মানে আসলে আনফেয়ার। এটাকে ফেয়ার করতে গেলে ডিফারেন্সিয়াল ট্যাক্স দরকার, ডিফারেন্সিয়াল ভ্যাট দরকার। জি, ধন্যবাদ আপনাকে। একেএম জাবেদ, আপনার কাছে আমি জানতে চাব যে শিল্প ও সরকারের মধ্যে সমঝোতাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? মানে কতটুকু জরুরি, মানে ইটস লাইক 100% নিডেড। কারণ হচ্ছে যে ধরেন হোয়াট ডক্টর শাকিল ওয়াজ সেইং, যে লাইক আমি আপনাকে ডেটা শেয়ার করেছি যে আমাদের ডিউটি স্ট্রাকচার ইজ মানে হাউ হাই ইজ দ্যাট উইচ ইজ নট ফিজিবল ভায়াবল ফর আস। অ্যান্ড এইখানে যদি ডিউটি স্ট্রাকচার লাইক ওয়াজ ইউ আর সেইং, যে আমরা যদি যেগুলো এসেনশিয়াল কমোডিটি সেগুলোর ক্ষেত্রে যদি আমরা ডিউটিটা একটু মিনিমাইজ করতে পারি, লাক্সারিতে আরও বাড়িয়ে দিলাম, অসুবিধা নেই, কারণ সে অ্যাফোর্ড করতে পারে, এই সেগমেন্ট অ্যাফোর্ড করতে পারে না। Same goes for product, like not only differentiate duty, it should be differential VAT as well, which what you are saying, যেটা আমি এর আগে বলেছি যে ধরেন আপনি হায়ার প্রাইসের প্রোডাক্টের ক্ষেত্রে আপনি হায়ার ভ্যাট চার্জ করেন, আপনি মিড সেগমেন্টের ক্ষেত্রে মিডিয়াম কাইন্ড অফ, নিচের ক্ষেত্রে আপনি কম করেন, সো দ্যাট আপনার পোর্টফোলিও ভ্যাট কিন্তু কমেনি। ভ্যাট কমলে গভর্নমেন্টের জন্য ইট উইল বি প্রবলেম। আমি ভ্যাট কমাতে বলিনি, আমি বলেছি লাইক হোয়াট ইউ আর সেইং যে ডিফারেন্সিয়াল ভ্যাট যদি হয় তাহলে এটা ইট উইল বি অ্যাফোর্ডেবল ফর অল অফ দ্য পিপল। তো যার দরুন এইটা আসলে করলে আমাদের জন্য ভালো এবং এটা সরকারের জন্য ভালো, এবং এটা আসলে সমঝোতা, মানে আমরা তো এটা নিয়ে অ্যাপিল করে এসেছি। অ্যান্ড এখন আমাদের যিনি উপদেষ্টা আছেন বশির স্যার, উনি নিজেও একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি এটা একদম খুব ভালো জানেন, ভালো বোঝেন যে আমাদের কী প্রবলেম আছে এবং কীভাবে এটা সলিউশন করা যায়। আই এম শিওর যে ইফ দিস টপিক মানে ক্যান রিচ টু হিম, আই এম শিওর হি উইল অ্যাড্রেস ইট অ্যান্ড হি উইল টেক ইট টু দ্য কনসার্ন অথরিটিস টু মেক ইট হ্যাপেন। বিভিন্ন ধরনের সংকট কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের কি কি করণীয়, আপনি কি সাজেশন দেবেন তাদেরকে? ইনফ্যাক্ট উদ্যোক্তারা বাংলাদেশে কিন্তু আসলে আউটসে ইমোশনালি অনেক কিছু করে, অনেক কিছু বাংলাদেশে ফিজিবল না, ভায়াবল না, বাট উদ্যোক্তারা, এন্টারপ্রেনিয়ররা কিন্তু ইমোশনালি করছে। আমি অন্য একটা টক শোতে বলেছি যে উই আর কাইন্ড অফ সার্ভিং দ্য নেশন, বিকজ দ্য প্রফিট উই এনজয়, এটা অন্য সেগমেন্টের তুলনায় অনেক কম। অনেকে হয়তো অন্য ইন্ডাস্ট্রি হয়তো এই ধরনের প্রফিট মার্জিন এই বিজনেসটাই করতে চাইবে না। সো উই আর ইন এ ওয়ে উই আর সার্ভিং দ্য নেশন। সো এই আমরা, এবং আমাদের একটা ফিলান্থ্রপিক একটা মেন্টালিটি আছে। সো আমরা যেহেতু এরকম সার্ভ করছি, সো আমাদেরকে একটু টেক কেয়ার করাটা গভর্নমেন্টের জন্য আমি মনে করি একটা উচিত। এবং আমি যেটা বলছিলাম যে ধরেন এইটা ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তো করছে ইমোশনালি, তারা তো লজিক্যালি করার কথা না, কিন্তু করছে ইমোশনালি। সেই ক্ষেত্রে আসলে আমাদের খুব বেশি কিছু করার নেই। আমরা কিন্তু ডিউটি বেড়েছে বা ভ্যাট বেড়েছে, এবং আমি আপনাকে জিনিস বলি, ধরেন আমাদের আমি প্রাইসগুলো আপনাকে বলেছি, রিসেন্টলি আমাদের ওয়েজেস বেড়েছে 9%, আমাদের ইলেকট্রিসিটি বেড়েছে 7%, গ্যাসের কস্ট বেড়েছে 10%, ফাইন্যান্সিং কস্ট ওয়াজ 9, ইটস নাও 13.5, ভ্যাট ছিল 5, সেটা হলো 7.5। সবাই কিন্তু বাড়লো, কিছু কমলো না। তাহলে আমরা তো আমাদের থেকে কী করলাম, প্রফিটটাকে স্যাক্রিফাইস করে ফেললাম জাস্ট টু সার্ভ দ্য নেশন, কেটার দ্য নেশনস। তাহলে আমাদের থেকে আসলে করার কিছু নেই, উই আর লাইক জাস্ট হ্যাঙ্গিং উইথ দ্য ওয়াল, নাও উই গেট টু পুশ ব্যাক। এই জন্য গভর্নমেন্টকে এগিয়ে আসতে হবে, আমাদেরকে সাপোর্ট করতে হবে, এবং আমাদেরকে ইন টার্মস অফ ডিউটি, ইন টার্মস অফ ভ্যাট,
যেটা লজিক্যালি অ্যাফোর্ডেবল সেটা করলে এটা উভয়ের জন্যই ভালো। জি, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদের দুজনকে আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। দর্শক, আমরা কথা বলছিলাম উচ্চ ভ্যাট ট্যাক্সের কারণে সংকটে প্যাকেটজাত খাদ্য শিল্প, এই নিয়ে আমাদের বিশেষজ্ঞরা আজকে তাদের মতবাদ দিয়েছেন। আশা করি এতে আপনারা উপকৃত হয়েছেন। আগামী পর্বে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আবার আমরা আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ।